যেন বলছিলা, contribution of romantic poets in French Revolution, contribution of romantic poets in romantic age। না, দুইটা সম্পূর্ণ দুই জিনিস। এখানে ফ্রেঞ্চ রেভলিউশন তো আগে ঘটেছে, তারপরে তো রোমান্টিক এজ এসেছে। দুইটা দুই দুই প্রশ্ন। আমাদের এখানে যে রোমান্টিক পোয়েটরা আছে তাদের ফ্রেঞ্চ রেভলিউশনে ওরকম কন্ট্রিবিউশন নাই। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু অনুরোধই করব, তোমরা খুব বেশি ছুটোছুটি করিও না। ছুটোছুটি বলতে এটা যে অনেকেই তো অনেক রকমের অনেকগুলি হচ্ছে ইয়ে দিয়েছে, কি বলে ওইটা, তোমাদের সাজেশন দিয়েছে। খুব বেশি সাজেশন ফলো করতে গিয়ে দেখবা যে কোথাও কমন পড়তেছে না বা এলোমেলো হয়ে গেছে। তো আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করি, আমি সবাইকে সাজেস্ট করি, আজকে দেখো তোমরা আমাদের পাবলিক গ্রুপে দেখবা ফোর্থ ইয়ারের কোশ্চেনে আজকে প্রায় 8টা কোশ্চেন কমন পড়েছে। মানে আমাদের আমাদের দেশ সাজেশন থেকে 13টা দিয়েছি, সেখানে 8টা কোশ্চেন কমন পড়েছে, আরো বাকি একটা দুইটা ওইটা আবার হচ্ছে শর্ট কোশ্চেনে কমন পড়েছে। তো তোমরা একটু আস্থা রাখতে পারো, আর যদি এখান থেকে কমন না পড়ে তার মানে সেদিন দেখবা কোনো সাজেশন থেকে কমন পড়ছে না। আর হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেমন ধরো আমি যদি তোমাদের রোমান্টিকের সাজেশনটা দেখাই, তাহলে দেখা যাবে যে আমরা সাজেশন দিয়েছি হচ্ছে কয়টা প্রশ্ন। আজকে এটা পড়েছে, গত দিনের পরীক্ষাতেও পড়েছিল, তার আগের দিনের পরীক্ষাতেও এরকম পড়েছে, অনেক কমন পড়েছে। এই তোমাদের এখানে দিয়েছি 14টা কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে 14টার ভেতরে আমি তো আশাবাদী, খুব যদি কঠিন না হয় তাহলে 14টার ভেতরেই 7-8টা কমন পড়ে যাবে তোমাদের, 7-8টার ভেতরে 5টা লিখতে হবে। আর বাকিগুলোর ভেতরে দেখবো 2-3টা তোমার পার্ট বি এর ভেতরে কমন পড়ে গেছে। সো এই যে এখানে তো পার্ট, এখানে যেমন আগের বছরের সাজেশনও আছে, তোমরা মিলিয়েও দেখতে পারো প্রমাণস্বরূপ, তার আগের বছরে আছে যে এখানে। সো এগুলো দেখে তোমরা একটু কনফিডেন্ট থাকো, ইনশাল্লাহ কমন পড়বে। যদি খুব কঠিন না হয়, কঠিন না করে, তাহলে কমন পড়বে। আর এর ভেতরেই থাকো, যেমন এখানে ধরো যদি তোমরা এর বাইরে আবার প্রশ্ন পড়তে যাও, হ্যাঁ, তখন এটা সমস্যা। তখন দেখবা যে যেমন গত দিনে ফোর্থ ইয়ারের একটা মডার্ন ড্রামা আর কি হয়েছে, একটা রাইটিং থেকে ওখানে 3টা প্রশ্ন আমি দিয়েছি, তিনটাই কমন পড়েছে। লিখতে হবে 5টা, টোটাল আছে 4টা ড্রামা, তার ভেতরে একটা থেকে আমি 3টা দিয়েছি, 3টাই কমন পড়ে গেছে, এবং তাও পার্ট সিতে। এটা যারা পড়েছে ফলো করেছে তারা ভালো করেছে। আর তোমরা যদি বিগত সালের ইয়েগুলো দেখো তাহলে দেখবা যে মানে আমি যে সাজেশনগুলো করেছি এগুলো খুব কম মিস হয়েছে। দেখা যায় যে একটা পরীক্ষায় হয়তো দেখা যাচ্ছে 3টা বা 4টা প্রশ্ন কমন পড়েছে, একটা বা পড়েনি, এরকমটা হতে পারে। আর এবার তো অনেকেই, যেমন একজন কমেন্ট করেছে, আমি একটা ইয়ে দিয়েছি যে এসব মানে ও একটু ক্রিটিসাইজ করেছে এরকম যে নাম কি যেন বলেছে, যে সেট সাজেশন থেকে পড়লে 10টা পড়লেই তো হয়ে যায়, সব কমন পড়ে যায়। তো সেট সাজেশনে আছে হচ্ছে ধরো 20টা 30টা 25টা করে হচ্ছে তোমার ইয়ে দেয়া আছে, প্রশ্ন দেয়া আছে, তো এর ভেতরে তো কমন পড়বেই, এখানে 100% কমন পড়বে, 8টাই কমন পড়বে। আবার শর্ট কোশ্চেন যতগুলো দেওয়া আছে তাতে 100% কমন পড়বে। ব্রিফ কোশ্চেন যতগুলো দেওয়া আছে সবই কমন পড়ার কথা, ওখানে একটাও মিস হবে না, কারণ ওখানে দেয়াই থাকে অনেক। বাট আমরা এখানে 13-14টা দিচ্ছি, আমরা শর্ট একটা সাজেশন করার চেষ্টা করছি। সাজেশন জিনিসটাই এরকম, তুমি যদি সব বইতে যত প্রশ্ন আছে সবই যদি তুলে দাও, সেখান থেকে তো কমন পড়বেই। তো এটা সাজেশন না, সাজেশন হচ্ছে কম প্রশ্ন পড়িয়ে কিভাবে ওর ভেতর থেকে ম্যাক্সিমাম সাজেশন মানে কমন পড়ানো যায় সেটা। তো এই জন্য তোমরা ওই ইয়ে করো, ইনশাল্লাহ কমন পড়বে, ভয় পাওয়ার কিছু নেই। তবে এটা সবসময় মাথায় রাখবে, তোমাদের যে 3টা 4টা পরীক্ষা হবে ইংলিশ, একটাতে কঠিন হবেই, একটাতে কঠিন হবেই। সেটাতে কঠিন হওয়া মানে কি, কঠিন হওয়া মানে হয়তো জানা প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে করেছে তুমি বুঝতে পারছো না, এই একটা। 2 নাম্বার হচ্ছে তোমাকে প্রশ্ন করেছে, তোমার অ্যান্সার পড়া আছে কিন্তু এক প্রশ্নটা ঘুরিয়ে করেছে, তখন তোমাকে একটু ঘুরিয়েই অ্যান্সার করতে হবে। আবার আরেকটা জিনিস, কমনই পড়েনি। স্যার স্যার এরকম ঘুরিয়ে যদি প্রশ্ন করে আমরা সামারি দিয়ে ঘুরিয়ে লিখবো স্যার।
হ্যাঁ অফকোর্স ওটাই করতে হবে, ছেড়ে আসা যাবে না। 100-তে 100ই অ্যান্সার করব, 100তে যদি সম্ভব হয় 110-এর অ্যান্সার করব, মানে আমি এটা ফান করছি, কিন্তু 100-তে 100 অ্যান্সারই করতে হবে। যদি 5 মার্ক ছেড়ে আসো, 5 মার্কের ভেতরে তো তুমি 2-3 পাইতা, তো 2-3-এ দেখা যাবে একটা গ্রেড ছুটে গেছে, তুমি 49 পেয়ে বসে আছো, তুমি 59 পেয়ে বসে আছো, তখন একটা বড় মিস্টেক বা মিস এটা। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি তাহলে এখান থেকে এই ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড এটা পড়াইলাম নাকি গতদিনে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ব্লেকের সিম্বলিজমটা আমি পড়াবো আজকে। আমি একটু ওয়েট করো, আমি তোমাদেরকে আমি স্ক্রিনশট দিচ্ছি। আমি বললাম যে আমি এতটুকুন সময় পাইনি, 8টা 25-এ এসে আমি বসছি, কম্পিউটার অন করেছি, এবং 8টা 30 থেকে আমি নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস নেওয়া শুরু করেছি। নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস আবার 9টা 33-34 পর্যন্ত নিয়েছি। একটু ওয়েট করো, একটু 2 মিনিট, আমি জাস্ট বই থেকে স্ক্রিনশটটা নিয়ে তোমাকে দিচ্ছি। আমি জাস্ট এখন আপলোড করে দিচ্ছি। লায়ন এন্ড জিএল থেকে তোমরা যেটা করতে পারো যে একটা প্রশ্ন হয়তো বা পড়লা, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা। কোনটা স্যার? এটা তো আবার ওই ড্রামার প্রশ্ন দেখতে হবে, তাহলে বলতে পারবো। ধরো আগে এটা পোস্ট একটু দিয়ে, বলবেন? এটা এটা আচ্ছা ঠিক আছে, এটা পোস্ট করে তারপর একটু বলে দেন যে কোনটা বলবো। হুম হুম। একই সাথে সব পড়ে গেছে, যার জন্য প্রেসারে পড়ে গেছি আমিও। মানে ইয়ার এন্ড, তারপরে নিউ ইয়ার, এগুলো এই সময়টাতে কোম্পানিতে কাজের প্রেসার থাকে, আর এই সময়টাতেই আবার সব পরীক্ষা পড়ে গেছে, সব মিলিয়ে মনে করো একটা অন্যরকমের অবস্থা। ওকে, আমাদের পাবলিশ হয়ে গেছে, আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। আমরা সিম্বলিজম সম্পর্কে আজকে পড়ব, আর আমি তোমাদেরকে এটা ব্লেকের এই যে রাইট এন এসে অর নোট অন ব্লেক সিম্বলিজম এইটা, এবং এইখান থেকে এবার আমরা আমরা চলে যাই হচ্ছে রোমান্টিক না ড্রামা, তাই না? জি স্যার। এই যে ড্রামার, এখান থেকে তোমরা এই দুইটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটার ভেতরে একটা আসবে ইনশাল্লাহ। এখন তুমি যেটা মনে করো, এবং কপাল ভালো হলে দুইটাই আসতে পারে। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে এইখান থেকে দুইটা আসবে, এখান থেকে দুইটা আসবে, এইখান থেকে দুইটা আসবে, চারটা, এইখান থেকে দুইটা আসবে, 4 আর 2 6টা, উপরেরটা থেকে একটা, নিচেরটা থেকে একটা, এই 8টা প্রশ্ন আসবে। তো এবার তুমি ডিসিশন নাও কেন আসবে। আমি এটা বলছি কারণ হচ্ছে এইখান থেকে গতবার দুইটা এসেছে, তার মানে এখান থেকে একটা আসবে। এইখান থেকে গত পরীক্ষায় আসছে হচ্ছে দুইটা, তার মানে এবার এখান থেকে একটা আসবে, যে কোনো একটা। এবং এইগুলো থেকে একটা করে আসছে, সো এইগুলো থেকে আসবে এবার দুইটা করে। এখান থেকে তুমি যদি নাই একবারে পড়তে চাও, তাহলে এই যে অ্যান্টি কলোনিয়াল থিম এটা পড়তে পারো। এই দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটাই খুব ইম্পর্টেন্ট। তবে এটা 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 পড়িও, যদি কপাল ভালো হয় তাহলে এটা আসবে। তবে এই দুইটা 50-50, এটা 50 এটা 50, মানে 100।
ঠিক আছে স্যার। আর ওই যে বললেন ওই যে 6 7 8 ওখান থেকে দুইটা, ওগুলো করছি, সমস্যা নেই। হ্যাঁ এখান থেকে দুইটা। আর এই যে অ্যাজ ইউ লাইক ইট তো খুবই সহজ, এটা উইলিয়াম শেক্সপিয়ারের, তাই এখান থেকে দুইটা আসবেই। হ্যাঁ ঠিক। হ্যাঁ আর এই যে ওইখান থেকেও দুইটা। হ্যাঁ বললাম না 3 3 2 2 2 মানে 6, এখান থেকে একটা আসবে 7, এই যে এইটা আসবে এখান থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ যদি কপাল খারাপ না হয় এটা আসবে। আর এখান থেকে আসবে হচ্ছে তোমার আহ, এইটাই মোস্টলি আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে। আচ্ছা আমরা দেখি তাহলে, আমরা আমাদের ইয়েটা পড়বো অবজেক্ট সম্পর্কে। তোমাদের খাতাগুলো আমি এই ক্লাসের পরে দেখে দেবো। পরে দেখি। হুম, জি স্যার, পরে দেখে দিন। দেখো তোমাদের আমি পোস্ট করে দিয়েছি। এবার এখান থেকে সিম্বলিজম কবিতা, এই প্রশ্নটা এত সহজ যে এগুলো আমরা ইয়ে থেকেই পড়তে পারি, মানে কি বলো এটাকে, যে কবিতাগুলো দেখে দেখেই বলতে পারি। যেমন এখানে ল্যাম্ব, চাইল্ড, তারপরে এই দুইটাকে রিপ্রেজেন্ট করছে জেসাস ক্রাইস্ট অথবা গডকে। হ্যাঁ তারপরে আমরা ওখানে যেমন টাইগার, তারপরে টাইগার হচ্ছে গডের যে র্যাথ বা গডের যে রেজ বা রাগ, অ্যাঙ্গার, এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম ভাবে অনেকগুলোই আছে, আমরা এইভাবে আমরা মানে পেতে পারি আর কি। সো আমরা এইটা একটু পড়বো, সাথে দেখো আমি একটা অতিরিক্ত শীট দিয়েছি, যেটা এই যে এটা, এখানেও তোমরা অনেক কিছু পেতে পারো। তো আমরা, আমার মনে হয় আগে এইটুকু একটু আমরা পড়ে আসি, খুব বেশি কিছু নাই এখানে, এটুকু পড়ে আসি, তারপরে আমরা আমাদের যে গাইড থেকে যে প্রশ্নটা সেটা আমরা একটু পড়বো। দেখো এখানে যেটা বলছে যে স্যার হ্যাঁ, শুনেন একটু, মানে স্যার আজকে কি শুধু এই কোশ্চেনটাই করবেন, মানে পড়াবেন? হ্যাঁ এই কোশ্চেনটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা ওয়েটিং রুমে আরো আছে। আচ্ছা এবার দেখো আমরা এখানে দেখি যে ইন সংস অফ ইনোসেন্স, এখানে একটু এলোমেলো পড়ছি, কোনো ইন্ট্রোডাকশন নাই, আমরা ওইখানে গিয়ে আবার ইন্ট্রোডাকশন পড়বো। সিম্বল কি কি রয়েছে সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্সে? যা আমারটা দেখিস এখন। Songs of Innocence Blake weaves the texture of the poems with the wrap and warp of symbolism and pictorial beauty। মানে এক কথায় আমরা এখানে এই সেন্টেন্সে অনেক কঠিন ভাবে বলা আছে, ওয়েভস, তারপরে র্যাপ অ্যান্ড ওলফ, হ্যাঁ এরকম অনেক কথা বলা আছে। এখানে আমরা যেটা বলবো যে ইন সংস অফ ইনোসেন্সে উইলিয়াম ব্লেক হ্যাজ মেক হিজ পোয়েমস আউটস্ট্যান্ডিং বাই ইউজিং সিম্বলিজম অ্যান্ড পিক্টোরিয়াল বিউটি, এরকম বলে ফেলবো। এখানে এই যে ওয়েভস, টেকচার তিনি তৈরি করেছেন, টেকচার বুনেছেন আর কি, ওয়েভ মানে বোনা, টেকচার বুনেছেন তার পোয়েমটার, এবং এটাকে উইথ দ্য র্যাপ অ্যান্ড উফ, মানে র্যাপ অ্যান্ড উফ ফ্রেজ, এই ফ্রেজ এই মিনিংটা আমার জানা নাই আর কি। তো এই ফ্রেজ দিয়ে বলছে, র্যাপ অ্যান্ড উফ দিয়ে তিনি এই টেকচারটাকে ইয়ে করেছে, তো এত কিছু বলার দরকার নেই। ইন সংস অফ ইনোসেন্স উইলিয়াম ব্লেক হ্যাজ ইউজড ইন হিজ পোয়েমস সিম্বলস অ্যান্ড পিকচার, এটুকু বললেও হবে আমাদের। In his poems, the lamb is a symbol of the Lamb of God that taketh away the sin of the world। বলছে তার যে কবিতা, সেই কবিতার ভেতরে যে একটা ল্যাম্ব নামে যে কবিতাটা আছে, সেই ল্যাম্ব কবিতার ভেতরে ল্যাম্ব হচ্ছে সিম্বল, হচ্ছে গডের যে ল্যাম্ব সেইটাকে, যেটা মূলত আমাদের কাছ থেকে টেক আওয়ে মানে নিয়ে চলে যায় দ্য সিন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত পাপ পঙ্কিলতা যত যা রয়েছে সেগুলোকে নিয়ে চলে যায় হচ্ছে গডের ল্যাম্ব, গডের যে ল্যাম্ব রয়েছে সেই ল্যাম্বটা। এরপরে আরেকটা ওয়ার্ড, যেমন দ্য ইকোয়িং গ্রিন, মানে যে গ্রিনটা হচ্ছে ইকো হচ্ছে, মানে হচ্ছে যেন প্রতিধ্বনি হচ্ছে, ইকো মানে চারিদিকে এত গ্রিন
কবি এখানে ইউজ করছেন ইকোয়িং গ্রিন, গ্রিনটাই যেন চারিদিক থেকে ইকো হয়ে আসছে, সমতলে গ্রিন, পাহাড়গুলো গ্রিন হয়ে আছে, তো এই জন্য বলছেন যে গ্রিন, ইকোয়িং গ্রিন। সো ইকোয়িং গ্রিন ইজ নট মেয়ারলি দ্য ডিপিকশন অফ মেরি ডে। ইকোয়িং গ্রিন যে শুধুমাত্র একটা আনন্দপূর্ণ ডেকেই চিত্রায়িত করছে তা কিন্তু না, ইটস এ সিম্বলিক প্রেজেন্টেশন অফ দ্য ডে অফ ইনোসেন্স। এটা মূলত একটা সিম্বলিক প্রেজেন্টেশন। কিসের সিম্বলিক প্রেজেন্টেশন? এটা আমাদের জীবনের যে ইনোসেন্টের যে দিনগুলি, শৈশবের যে দিনগুলি, সেই দিনগুলোকে মূলত এখানে তুলে ধরছে। ফ্রম সানরাইজ টু সানসেট ইনফ্যান্ট জয়, এবং আমরা ইনোসেন্সের দিনগুলোর ভেতরে যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে ইনফ্যান্ট জয় বা শিশুসুলভ যে আনন্দগুলো করে থাকি, সেগুলোকে বলা হচ্ছে ইকোয়িং গ্রিন। এরপরে আরেকটা ওয়ার্ড, দ্য লিটল ব্ল্যাক বয় অ্যান্ড লাফিং সং সিম্বলাইজ দ্য থ্রি এজেস অফ ইনোসেন্স, ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড ইউথ। বলছে এখানে এই যে দুটা শব্দ, দুটা ফ্রেজ, দ্য লিটল ব্ল্যাক বয় এবং লাফিং সং, এই দুটা সব ফ্রেজ মূলত সিম্বলাইজ করছে আমাদের ইনোসেন্সের যে তিনটা এজ বা তিনটা পর্যায়, সেই তিনটা পর্যায়। একটা হচ্ছে ইনফ্যান্সি, সেটা হচ্ছে আমাদের শিশুত্ব বা শৈশবকাল, চাইল্ডহুড, এটা শৈশবকাল, এবং আরেকটা হচ্ছে আমাদের ইউথ যে যৌবনকাল, সেটার কথা বলছে। বলছে এই পুরো সময়টাতে আমরা হচ্ছে থাকি, আমরা ইনোসেন্ট থাকি আর কি। ইনোসেন্ট সময়ের যে তিনটা পর্যায়, মানে এক কথায় তুমি যতদিন না ইনকাম বা চাকরি বাকরির জগতে ঢুকছো, যতদিন তুমি না তোমার মাথার উপরে বোঝা আসছে, যতদিন তুমি বিয়ে শাদী বা বাচ্চা কাচ্চা না নিচ্ছ, ততদিন তুমি ইনোসেন্ট। ইনোসেন্ট অর্থ এই অর্থেই যে না যে পাপ তোমার নাই, এই অর্থেই না, তোমার তোমার হ্যাপি লাইফ। এক কথায় ইনোসেন্স এজ হচ্ছে হ্যাপি মোমেন্ট লাইফের। এটা হতে পারে তুমি 25 বছর বয়সেও তুমি চাকরি বাকরি করছো না, এখন স্টুডেন্ট আছো, তার মানে তুমি ইনোসেন্সের ভেতরে আছো। এ ক্র্যাডেল সং, ক্র্যাডেল সং হচ্ছে একটা কবিতার নাম তার। তো ক্র্যাডেল সং, তারপর নার্সেস সং, হলি থার্সডে আর সিম্বলিক অফ দ্য সেম থ্রি এজেস অফ ম্যান। অর্থাৎ মানুষের যে তিনটা এজ, সে তিনটা এজের হচ্ছে সময় এখানে বলছে। দেখো ক্র্যাডেল সং বলতে তুমি যখন খুবই ছোট, তুমি যখন হামাগুড়ি দাও, সেই সময়ের একটা গান। এরপর বলছে নার্সেস সং, তুমি যখন নার্সারিতে পড়ো, কেবল ভর্তি হয়েছে, সেই সময়। এবার হোলি সান, হোলি থার্সডে, যে সময়টা তোমার ধর্মকর্ম পালনের বয়স হয়ে গেছে, সেই তিনটা এজ দিয়েও এই তিনটা মানে এই এখানে আঁকিবুকি করিও না। তোমরা যখন জয়েন করে আছো তখন স্ক্রিনের উপরে দাগে মানে হাত দিও না, তাহলে এই দাগগুলো পড়ে যাবে। ওকে, কই গেল? আচ্ছা, এই যে এই তিনটা কবিতার নাম দিয়েই মূলত, এই তিনটা নাম বা এই তিনটা নামের যে ওয়ার্ডগুলি বা ফ্রেজ, এটাই মূলত মানুষের যে তিনটা ইনোসেন্সের যে এজ রয়েছে, সেটাকে এখানে প্রকাশ করছে। দিস ইজ টাইম ইন রিলেশন টু সোসাইটি, এবং এই সময়টাতে মূলত সোসাইটির বিভিন্ন জনের সাথে, বিভিন্ন বিষয়ের সাথে রিলেশন করারও সময়। অ্যান্ড দ্য রিমেনিং পোয়েমস, এবং অন্যান্য আরও যে পোয়েমগুলো রয়েছে, হুইচ ইমেজ দ্য হিউম্যান সোল ইন ইটস কোয়েস্ট অফ সেলফ রিয়েলাইজেশন। অর্থাৎ হিউম্যান সোলের যে ব্যাপারে বলা হয়েছে সিম্বলিক্যালি, যেটাতে সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধির ব্যাপারে বলা হয়েছে। অল অফ আচ্ছা, আর অল অফ ইভেন ডিপার সিম্বলিক ইম্পোর্ট, এগুলোর ভেতরে অনেক গভীর সিম্বলিক মিনিং রয়েছে। রিডিং দেম অন দ্য categorical order in which Blake once decided they should be arranged, we pass। আচ্ছা, এটা দরকার নেই, আমরা এখানে আরো কি কি আছে। আচ্ছা, এটাও দরকার নেই, আমরা শুধু এখানে এই যে কয়েকটা সিম্বল পেলাম, যে কোনটা কি দিয়ে কি বোঝাচ্ছে, যেমন ল্যাম্প দিয়ে কি বোঝাচ্ছে, ইকোয়িং গ্রিন দিয়ে কি বোঝাচ্ছে, ডে অফ ইনোসেন্স দিয়ে কি বোঝাচ্ছে, তারপরে ইনফ্যান্ট জয়, লিটল ব্ল্যাক বয়, লাফিং সং, এগুলো আমাদের দরকার। কেউ যদি এই প্রশ্নটা শুধু এইভাবেও লিখে, দ্য ল্যাম্প রিপ্রেজেন্টস দ্য ল্যাম্প অফ গড, এইটুকু, তারপরে বললো দ্য ইকোয়িং গ্রিন ইন্ডিকেটস টু দ্য, মানে এই যে সিম্বলিক প্রেজেন্টেশন অফ লাইফ, ডে অফ ইনোসেন্স, এরকম কথাগুলো যদি লিখে আসে, লিস্ট করে করেও যদি দেয়, তাহলেও সে মার্কস পাবে। সিম্বল লেখার যে নিয়ম,
সেই নিয়মের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে এটা লিখলেও হয়ে যায়। ইন্ট্রোডাকশন দিলা, কনক্লুশন দিলা, মাঝখানে সিম্বলের লিস্টগুলো দিয়ে দিলা এবং কোন সিম্বল দিয়ে কি বোঝাচ্ছে এটুকু যে লিস্ট করে দাও 1 বাই 1, তাও মার্কস পাবা। 10 মিনিট পর কেটে যাবে, তোমরা জয়েন করবে আবার। দেখো এখানে সিম্বল সম্পর্কে যখন বলা হচ্ছে তখন সিম্বল তোমরা জানো যে একটা ফিগার অফ স্পিচ। তোমরা যখন ফার্স্ট ইয়ার ফিগারস অফ স্পিচ পড়েছো তখন সিম্বল কথাটা তোমরা পড়েছো। সো ওই সিম্বল কি জিনিস সেটার একটা এক্সাম্পল আগে দিতে হবে, সেটার একটা ডেফিনেশন দিতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। যদি সনেট সম্পর্কে আসে সনেটে দিতে হবে, মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রি, ড্রামাটিক মনোলগ দিতে হবে, লিরিক, ওড, এলিজি যেটাই থাকুক না কেন সেটার আগে একটা ইয়ে দিয়ে দিতে হবে ডেফিনেশন। যেমন এখানে বলছে যে এ সিম্বল ইজ অ্যান অবজেক্ট। সিম্বল হচ্ছে একটা অবজেক্ট, অ্যানিমেট অর ইনঅ্যানিমেট, সেটা চলমান কোনো অবজেক্টও হতে পারে অথবা বস্তুও হতে পারে, বা ইনঅ্যানিমেট মানে মানে অ্যানিমেশন নাই মানে জীবন নাই এরকমটাও হতে পারে। হুইচ স্ট্যান্ডস ফর সামথিং এলস, যেটা অন্য আরেকটা কিছুর জোর এগেনস্টে বসে। তোমরা জানো যে একটা সিম্বল একটা দিয়ে আরেকটা জিনিসকে বোঝায়। এখানে বলছে যে একটা সিম্বল যেটা অ্যানিমেট হতে পারে, একটা অবজেক্ট হতে পারে বা অন্য কিছু একটা হতে পারে যেটা এক মানে বসে অন্য আরেকটার মানে পরিবর্তে। দ্য ইউজ অফ সিম্বলস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ ব্লেকস পোয়েট্রি। ব্লেকস পোয়েট্রির যত গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে তার মধ্যে ইউজ অফ সিম্বল হচ্ছে একটা। There is hardly any poem of the songs of innocence and of experience which doesn't possess a symbolic meaning besides its surface meaning. বলা হচ্ছে খুব কম কবিতাই রয়েছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে যার ভেতরে কোনো সিম্বলিক মিনিং নেই, বা যে কবিতাগুলি কোনো সিম্বলিক মিনিং ধারণ করছে না তার সারফেস মিনিংয়ের পাশাপাশি। What Blake describes are not actual events as ordinary men see. ব্লেক যে জিনিসগুলোকে ডেসক্রাইব করছে তার কবিতার ভেতরে সেগুলোই অ্যাকচুয়াল ইভেন্ট না, একজন সাধারণ অর্ডিনারি রিডার যেটা দেখে সেটাই আসলে না। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেম, এবং সেটা একজন অর্ডিনারি রিডার, সাধারণ একজন রিডার মানে যেটা দেখে এবং বোঝে সেটাই আসল জিনিস না। বাট স্পিরিচুয়াল ইভেন্ট হুইচ হ্যাভ টু বি স্টেটেড সিম্বলিকলি in order that they may be intelligible. আমরা শুরু করি, আমাকে সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, কিন্তু এই আমাদের যে ব্লেকের যে কবিতাগুলি তার ভিতরে স্পিরিচুয়াল অনেক ইভেন্ট রয়েছে যেটা সিম্বলিক্যালি তিনি স্টেট করেছেন, প্রকাশ করেছেন, এবং যেগুলো মূলত ইন্টেলিজিবল। তুমি যদি ইন্টেলেক্ট না হও, তোমার যদি ট্যালেন্ট না থাকে তাহলে তুমি এগুলোকে বুঝতে পারবে না। এটা ইন্ট্রোডাকশনে বলছে। এবার এখানে আমরা জানবো আরো বেশ কিছু তথ্য। ঘুম ধরে গেছে মনে হচ্ছে। আজকে জার্নিটা একটু বেশি হয়ে গেছে। জার্নি বলতে আমি বলতেছি কাজের জার্নিটা। ভোরে উঠেছি, উঠে আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, এরপরে আমার ছেলেকে পড়াতে পড়াতে আমি আবার ঘুমিয়ে গেছি। ছেলেকে লাফ দিয়ে তুলে নিয়ে 9টার সময় আবার তাকে স্কুলে নিয়ে গেছি। স্কুলে দিয়ে এসে খেয়ে দিয়ে অফিসে গেছি। অফিস থেকে ছেলেকে আবার স্কুল থেকে বাসায় দিয়ে গেছি। দিয়ে এরপরে অফিস থেকে টানা এই যে 8:30 পর্যন্ত অফিস। অফিসে যদিও 6টা পর্যন্ত, কিন্তু একটু কাজের চাপ এখন বেশি, এই জন্য সমস্যা। দেখো এই প্যারাতে কি বলছে যে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সিম্বলিক পোয়েম। সংস অফ ইনোসেন্সের যে ইন্ট্রোডাকশন কবিতাটা সেইটা একটা গুরুত্বপূর্ণ সিম্বলিক পোয়েম। While wandering through the valleys, the poet in his vision saw a mystic child on a cloud. যখন কবি উপত্যকার ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অ্যামলেসলি, তখন তিনি তার কল্পনায় দেখলেন যে মেঘের উপরে একটা রহস্যময় বাচ্চা ভেসে আছে আর কি। দ্য চাইল্ড বিয়ার্স গ্রেট সিগনিফিকেন্স। এখানকার যে চাইল্ডটা, এই চাইল্ডটা মূলত একটা বড় গুরুত্বপূর্ণ অর্থটাকে মানে মিনিংকে বেয়ার করছে।
দ্য চাইল্ড মে রেফার টু জেসাস ক্রাইস্ট হু স্পিক্স ফ্রম এ ক্লাউড। এখানে এই যে এখানে এই চাইল্ডটা 3টা 4টা 5টা অর্থকে রিপ্রেজেন্ট করে। এখানে বলছে প্রথমটা যে চাইল্ড হতে পারে যে তিনি রেফার করছেন জেসাস ক্রাইস্টকে, যে কিনা ক্লাউডের থেকে কথা বলছেন বা মেঘ থেকে, মেঘের উপর থেকে কথা বলছেন, ফ্রম অথবা ফ্রম হেভেন থেকে তিনি কথা বলছেন। এখানে হেভেন বলতে আকাশ বা স্বর্গ, ক্লাউড বলতে আকাশ বা স্বর্গ। এখানে যে একবারে মেঘ, বৃষ্টি পড়ে এরকম মেঘ তা কিন্তু না। ইট মে সিগনিফাই অ্যান অ্যাঞ্জেল রিপ্রেজেন্টিং ইনোসেন্স। এটা আরও হতে পারে যে তিনি একটা অ্যাঞ্জেলকে রিপ্রেজেন্ট করছেন এবং সেই অ্যাঞ্জেল মূলত ইনোসেন্সকে রিপ্রেজেন্ট করছে। ইট মে বি দ্য সিম্বল অফ স্পিরিট অফ প্যাস্টোরাল পোয়েট্রি। এইটা আরও হতে পারে যে প্যাস্টোরাল পোয়েট্রির সিম্বল হতে পারে, স্পিরিট হতে পারে। আবার আরেকটা বলছে ইট মে বি এ সিম্বল অফ পোয়েটিক ইন্সপিরেশন। এটা হতে পারে যে পোয়েটের একটা ইন্সপিরেশনও হতে পারে। এটা পোয়েট যেখান থেকে নিয়ে কবিতাটা লিখছেন সেটাও হতে পারে। তাহলে দেখো যে এখানে ক্রিটিক বা আমাদের যে টিচাররা এরাও কিন্তু শিওর না যে এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে কবি। সম্ভাব্য সবকিছুই এখানে 5টা জিনিস তুলে ধরেছেন। তো দ্য চাইল্ড ওয়াজ এ, হ্যাঁ স্যার লিটারেচারে স্পিড বলতে কি বোঝায়? বুঝলাম না, আবার বলো। লিটারেচারে স্পিড বলতে কি বোঝায়? স্পিরিট, জি আচ্ছা স্পিরিট হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। যেমন ধরো স্পিরিট মানে আত্মা, স্পিরিট মানে মন, স্পিরিট মানে মানুষ, ব্যক্তি, এটাও বোঝাতে পারে। স্পিরিট মানে কোনো একটা পাখিও হতে পারে, কোনো একটা মানে অ্যানিমেটেড যে কোনো জিনিস, যে জিনিসটা লড়াচড়া করে, এরকম যে কোনো কিছু স্পিরিট হতে পারে। তো এক এক জায়গায় দেখেছি স্যার যে স্পিড অফ টাইম এরকম আছে, তো এখানে কি বোঝায়? স্পিরিট অফ টাইম হচ্ছে সময়ের চেতনা বা সময় উপযোগী চিন্তা ভাবনা বা চেতনা। ওইটা তোমার ওইটা বুঝতে হবে, দেখতে হবে ওই কনটেক্সটে গিয়ে যে ওখানে কি বোঝাচ্ছে। যেমন তোমাকে যদি স্পিরিটের মিনিংটা দেখাই আমি, দেখো এখানে আত্মা আসে এরকম। এই যে আত্মা, তুমি তো খালি একটা আত্মা দেখলা, বাট কত কি আছে দেখো। স্পিরিট মানে আত্মা, আত্মা, মর্ম, সাহস, ভাব, উদ্দীপনা। উদ্দীপনা। হ্যাঁ, প্রেত, স্পিরিট মানে তো ভূত প্রেত বোঝায়। যে এটা তোমরা যখন ওই যে ম্যাকবেথ পড়বা, 3rd ইয়ারে উঠলে ম্যাকবেথ পাবা। ম্যাকবেথে প্রেত মানে স্পিরিট, সুপারন্যাচারাল স্পিরিট বা সুপারন্যাচারাল এলিমেন্ট এরকম আছে না। তারপরে স্পিরিট মানে সারমর্ম, মেজাজ, মানস মানে মন, তেজ, কর্মশক্তি। আমরা অনেক সময় বলি না তোর তো স্পিরিট নাই, মানে কি তোর তো কর্মশক্তি নাই, এই যে এনার্জি, কিন্তু ফোর্স। সাহিত্য স্যার ওই যে ওই এই মিনিংসগুলো ওখানে মেলে না স্যার, মানে আসে না। কে বললো তোমাকে এগুলো মিলে দিয়ে না? অর্থ করলে কে বললো মিলে না? এই যে আমি স্পিড অফ ম্যাকবেথ টাইম থেকে, স্যার। স্পিরিট অফ টাইম সময়ের চেতনা, সময়ের এখানে সময়ের হ্যাঁ উদ্দীপনা। এটা মেলে, হ্যাঁ, উদ্দীপনা। এটা মেলে স্যার। হ্যাঁ, তাহলে এবার এবার কথায় কথা মিলতেছে না, আমি দেখাই। যদি ম্যাকবেথের চিন্তা করো স্পিরিট, তখন সেখানে আসবে হচ্ছে যে প্রেত, 3 উইসেস বা 3 স্পিরিট। তাহলে মিললো না কই? প্রত্যেকটা জায়গায় মিলে, কিন্তু যেটা হয় যে আমরা গুগল ট্রান্সলেটরে এরকম সার্চ করি, করে প্রথমটা নেই, শুধু পরেরগুলো চেক করি না। হ্যাঁ, শুধু এটাই না, এখানে শুধু এই কয়টা কি, এই দেখো আরো আছে। এবার তুমি কি, এবার দেখো কত কি আছে। স্পিরিট মানে স্বাধীন ব্যক্তি, পরিচালক, ধাত, বীর্য, উৎসাহ, মূলনীতি, সার, প্রকৃত অর্থ, কি নাই। এই জন্য আমি যেটা বলি যে ইউজ করা শিখতে হবে। গুগল ট্রান্সলেটর হচ্ছে ডিকশনারির চেয়েও বেশি ভালো কিছু জিনিস। এটাকে ইউজ করা শিখতে হবে। ইউজ করতে পারলে তুমি খুঁজে পাবা। মানে প্রসঙ্গ কি, প্রসঙ্গ দেখে তোমাকে এখানে ওই শব্দটা নিতে হবে। আমি একটু আগেই নিউ ফার্স্ট ইয়ারে পড়াচ্ছিলাম এই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং থেকেই, যে ইফেক্টিভ পড়াশোনার বৈশিষ্ট্যগুলো কী কী, কীভাবে ইফেক্টিভলি পড়াশোনা করতে হয়। তো সেখানে আমি এই এই জিনিসগুলো ওদেরকেও বোঝাচ্ছিলাম যে একটা শব্দের একাধিক মিনিং থাকে, কিন্তু কোন মিনিংটা যে আমার পড়ার সঙ্গে যাচ্ছে, আমি যেই প্রসঙ্গ নিয়ে পড়ছি, সেটা বুঝতে হবে। যেমন ধরো আপেল, আপেল নিয়ে আমি যদি বলি এখানে, এখন তুমি ধরো অ্যাপেল জিনিসটা এখানে লিখলা, তখন তোমার এখানে আসলো অ্যাপেল, অ্যাপেল এখানে আসলো। অ্যাপেল মানে তুমি দেখলা হচ্ছে অ্যাপেল মানে আপেল বা একটা ফল বা একটা ফ্রুট। আবার অ্যাপেল মানে তুমি জানো যে অ্যাপেল একটা কোম্পানির নাম। এখন কোনো একটা জায়গায় লেখা আছে আপেল, ধরো আমি এখানে এটা এটা লিখলাম, আমি তোমাদেরকে একটু বুঝাই দেই জিনিসটা।
সমস্যা নেই, তোমাদের ক্লাস আমি দীর্ঘায়িত করতে পারবো, আমার এরপরে ক্লাস নেই আর কি। ধরো এখানে আমি বললাম যে দিস ইজ অ্যাপেল। আচ্ছা দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি যে দিস ইজ অ্যাপেল। কারণ দিস ইজ অ্যাপেল এটুকু দিয়ে কিন্তু তুমি কিছুই বুঝতেছো না। আমি কি বলতেছি যে অ্যাপেল কোম্পানিকে বলতেছি, নাকি আমি বলতেছি অ্যাপেল ফ্রুট ফলকে বোঝাচ্ছি, হ্যাঁ, নাকি ওই মানে মানে এই দুইটার ক্ষেত্রেই বোঝাই যে এই দুইটা দিয়ে এই দুটাকে বোঝাচ্ছি নাকি অন্য কিছুকে বোঝাচ্ছি। তো তুমি এটা থেকে কিছুই ক্লিয়ার হচ্ছে না। বাট আমি যদি এখানে প্রসঙ্গটা বলে দেই, যেমন দিস ইজ অ্যাপেল, আই লাইক টু হ্যাভ ইট, অথবা আই লাইক টু ইট ইট, এরকম তারা যদি দেই তখনই তুমি বুঝে ফেলো ও আচ্ছা এটা ফল। বাট আমি যদি এখানে এটা বলতাম যে দিস ইজ অ্যাপেল, হ্যাঁ দিস ইজ অ্যাপেল, আই লাইক ইটস প্রোডাক্টস, তখনই তুমি বুঝে ফেলতে যে এটা একটা কোম্পানির নামের কথা আমি বলছি। হ্যাঁ, তো এই প্রসঙ্গটার দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই শব্দ দিয়ে কোন জায়গায় কোনটা বোঝাচ্ছে। আর তুমি যদি আমাকে বলো যে স্পিরিট মানে কি, আর স্পিরিট মানে আমি যদি বলি স্পিরিট মানে হচ্ছে উদ্দীপনা, তুমি বলবে যে না স্পিরিট মানে আমি আত্মা দেখে আসলাম, মন দেখে আসলাম, প্রেত দেখে আসলাম। এখন আমি বললাম আমার এই মুহূর্তে যেই শব্দটার অর্থ মনে পড়লো সেটা বলে দিলাম, কিন্তু তুমি যেখানে দেখেছো সেখানে হচ্ছে আলাদা অন্য একটা প্রসঙ্গে ওটা ইউজ করেছে। তো এই জায়গাগুলো প্রসঙ্গ দেখে দেখে এই ওয়ার্ডের মিনিংটা ডিফার করে। যেমন এতগুলো ওয়ার্ডের মিনিং, এই ওই যে আমি একটু আগে যেটা লিখছিলাম স্পিরিট, এখানে এই ওয়ার্ডটার এতগুলো মিনিং আছে, কোন জায়গায় রাইটার কোন অর্থে ইউজ করছে সেটা তোমাকে বুঝতে হবে, তাহলেই হয়ে গেল। আর সেটা না বুঝতে পারলে তো ইফেক্টিভ রিডার হলো না, তুমি ইফেক্টিভ রিডার হতে হবে আর কি। ওকে, দেখো তোমাদেরকে এত বোঝানোর সময় নাই কারণ তোমাদের সামনে পরীক্ষা। থার্ড ইয়ারে উঠো ইনশাল্লাহ এগুলো সব আরো অনেক কিছু বোঝানো যাবে, যদিও থার্ড ইয়ারে আবার সিলেবাস অনেক বড় হওয়ার কারণে বোঝানোর টাইম কম। ওকে, এবার দেখো যেমন যে ক্লাসটা আজকে সেকেন্ড ইয়ারের নিলাম, নিউ সেকেন্ড ইয়ারের, ওটা তোমাদেরকে নিতে পারি নাই। ওটা নিতে পারলে যে আজকের এই প্রশ্নটা তোমরা করতে না, কারণ এটা তোমার আগেই আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতাম। আচ্ছা দেখো বলছে যে পোয়েটিক ইন্সপিরেশন, এবং দ্য চাইল্ড ওয়াজ এ ভিশনারি whose ideas came to the poet in the form of clearly visualized encounters with angel, prophets or other symbolic characters। বলতে এখানে চাইল্ড মানে একটা নিষ্পাপ ইয়ের প্রতীক আর কি। তো এইটা কবির কল্পনায় এসেছিল একটা আইডিয়া হিসাবে, এবং যেটা মনে হচ্ছিল যেন কবি ভিজুয়ালাইজ করছেন, যেটা যেন দেখতে পাচ্ছেন, তিনি যেন মুখোমুখি দাঁড়িয়ে আছেন একটা চাইল্ডের সামনে, এবং যে চাইল্ডটা এসেছিল তার কাছে অ্যাঞ্জেল হিসাবে বা প্রফেট হিসাবে, আবার এখানে হচ্ছে সিম্বলিক ক্যারেক্টার হিসাবে। যেমন যে এখানে প্রফেট মানে আমরা কি জানি যে প্রফেট মানে নবী, হ্যাঁ, বা প্রফেটের আরো অনেক মিনিং আছে। প্রফেটের মিনিং আছে মেসেঞ্জার, প্রফেটের মিনিং আছে ভবিষ্যৎ বক্তা। তো এখানে তার নবী হিসাবে প্রেজেন্ট করেনি, এখানে আমরা জানবো যে ভবিষ্যৎ বক্তা হিসাবে এখানে হচ্ছে, বা ভবিষ্যৎবাণী দেয়া। যেমন এখানে ইন্ট্রোডাকশন কবিতায় বলছে না যে তুমি কবিতাটা লিখে যাও যেটা যাতে করে ভবিষ্যতে মানুষ পড়তে পারে। ভবিষ্যতে যেটা মানুষ পড়বে বা এটা ইউজফুল একটা কবিতা হবে, এটা এই অ্যাঞ্জেল কিভাবে বুঝলো, এই চাইল্ড কিভাবে বুঝলো। তো এখানে সে হতে পারে অ্যাঞ্জেল, হতে পারে সে প্রফেট, অথবা আদার সিম্বলিক ক্যারেক্টার। The valley's wild stands for the pagan stage of the poet, from where he has the spiritual transition to the stage of Christianity। স্পিরিচুয়াল ট্রানজিশন বলতে এখানে কি বোঝায়,
স্পিরিচুয়াল মানে এখানে রিলিজিয়াস, ধর্মীয় ধর্মের দিকে আর কি যে পরিবর্তনটা ঘটে সেটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল ট্রানজিশন বা আত্মিক চেঞ্জ, মনের ভেতরের যে চেঞ্জ সেটার কথা বলছে। বলা হচ্ছে এখানে যে ভ্যালিজ ওয়াইল্ড অর্থাৎ ওখানে যে আশেপাশের যে বন্য উপত্যকা সেই উপত্যকার কথা বলছে যে এইটা মূলত স্ট্যান্ডস ফর, এটা সিম্বলাইজ করছে বা এটা পরিবর্তে কাশকি একটা মানে প্যাগান স্টেজের পরিবর্তে বসছে। প্যাগান স্টেজ, প্যাগান বলতে যারা পত্তলিক, যারা পুতুল পূজা করে তাদেরকে বলা হচ্ছে প্যাগান। সরি আমি ভুল করছি, প্যাগান পুতুল পূজা নাকি অগ্নি পূজা একটু দেখে বলি তোমাদেরকে। Pagan person holding religious belief that are those of main world religious relating to the pagan god। আচ্ছা প্যাগানের মিনিং আছে, what do you mean by pagan? worships many gods and goddesses, মানে আর্থ নেচার, আচ্ছা যে এক মানে একাধিক গড এবং গডেসে বিশ্বাসী তাদেরকে বলা হয় হচ্ছে প্যাগান। প্যাগানের আরেকটা ইয়ে হচ্ছে পত্তলিক। প্যাগানের যদি বাংলা তোমরা খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে পত্তলিক। পত্তলিক তারাই যারা হচ্ছে পুতুল পূজা করে থাকে। এই যে এদেরকে অখ্রিস্টানও বলা হয়, মানে এরা খ্রিস্টান না, এরা পত্তলিক। খ্রিস্টানরাও কিন্তু পুতুল পূজা করে না, তাদের মূর্তি আছে বা মূর্তি ইউজ করে, বাট পুতুল পূজা তারা করে না, মূর্তি পূজা করে না তারা। আচ্ছা বলছে যে এই ভ্যালিজ ওয়াইল্ড দিয়ে এটা মূলত কবির যে প্যাগান স্টেজ ছিল তার মনের, যে তিনি তখন যখন তিনি বহু দেবতার পূজা করতেন সেই সময়ের স্টেজটার কথা বলছে, এবং যেখান থেকে তিনি মূলত তার স্পিরিচুয়াল একটা ট্রানজিশন ঘটে, ধর্মীয় একটা ট্রানজিশন ঘটে, মনের ভিতর পরিবর্তন ঘটে, এবং সেখান থেকে সে মূলত স্টেজ অফ ক্রিশ্চিয়ানিটিতে চলে আসেন। দ্য ক্লিয়ার ওয়াটার ইউজড টু মেক ইঙ্ক ইজ এ সিম্বল অফ পিউরিটি। এখানে ইন্ট্রোডাকশন কবিতার ভেতরে যে ক্লিয়ার ওয়াটার, যেটাকে দিয়ে আমরা দেখছি যে শেফার্ড হচ্ছে কালি বানাচ্ছে তার কলমের, নলখাগড়া দিয়ে যেটা কলম বানিয়েছে, সো এই ইঙ্কটা মূলত পিউরিটির সিম্বল। তাহলে এইভাবে আর কি লিখতে হবে। এবার দেখো, ইন দ্য পোয়েম দ্য ল্যাম্ব অ্যান্ড গড অর ক্রাইস্ট আর ব্রট টু ইউনাইট টু ফর্ম এ সিঙ্গেল ডিভাইন এন্টিটি। বলা হচ্ছে যে এখানে ল্যাম্ব কবিতার ভেতর ল্যাম্ব বা চাইল্ড যে ইয়েগুলো আসছে ওয়ার্ডগুলো, বা গড যে ওয়ার্ডগুলো আসছে এগুলো মূলত, বা ক্রাইস্ট, এগুলোকে মূলত এক মানে একটা এন্টিটিকে বোঝাচ্ছে, একটা স্বর্গীয় একটা এন্টিটি, যেটা মূলত একদম সিঙ্গেল ওয়ান, এই সবগুলো মিলে একজনকেই বোঝাচ্ছে, সেটা ক্রাইস্ট হতে পারে, সেটা গড হতে পারে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট ভিজুয়ালাইজ দ্য ডিভাইন কোয়ালিটিস অফ এ চাইল্ড অ্যান্ড দ্য ল্যাম্ব অ্যান্ড ইউনিফাইজ উইথ দেম জেসাস ক্রাইস্ট। এখানে এই কবিতাটাতে কবি ভিজুয়ালাইজ করছেন, তিনি যেন দেখতে পাচ্ছেন ডিভাইন কোয়ালিটি, বিশেষ করে চাইল্ডের ডিভাইন কোয়ালিটি এবং ল্যামের যে ডিভাইন কোয়ালিটি, তাদের দুজনের ডিভাইন কোয়ালিটি কি রয়েছে, এবং সেটা হচ্ছে জেন্টেলনেস, মেক, মাইল্ড, তাদের যে আচার আচরণ, শান্ত শিষ্টতা সেগুলো রয়েছে, এবং তারা দুইজনই ইনোসেন্ট, এবং এই দুইজনের সঙ্গে ইউনিফাই করা হচ্ছে বা মেলানো হচ্ছে মূলত জেসাস ক্রাইস্টকে, যিনিও কিনা এই মেক, মাইল্ড এবং ইনোসেন্ট। ইট ইজ ইনোসেন্স হুইচ কানেক্টস দেম দিস থ্রি ফিগার্স। এই যে বলছে যে ইনোসেন্সই হচ্ছে মূলত এই তিনজনের কমন বৈশিষ্ট্য। Christ is called a lamb because of his meekness and mildness, যেটা বললাম যে meekness এবং mildness এর কারণে ক্রাইস্টকে বলা হয় ল্যাম্ব। He was also a child when he first appeared on this earth as the son of, যেটাই হোক আর কি। তো বলা হচ্ছে যে যখন তিনি পৃথিবীতে আসলেন সর্বপ্রথম, তখন তিনি চাইল্ড হিসেবে এসেছিলেন, শিশু হিসেবে এসেছিলেন। এই যে সান অফ গড, এগুলো বিশ্বাস করবো না কখনোই, হ্যাঁ, এগুলো আমরা পড়বো কবিতার স্বার্থে বা অনার্স করার স্বার্থে, ইংলিশের স্বার্থে আমরা পড়বো, এগুলো কোনো বিশ্বাস করবো না। বিশ্বাস করলে শেষ, মানে অ্যাকর্ডিং টু ইসলাম বিশ্বাস করলে এগুলো শেষ, সবকিছু শেষ। The harmlessness of the lamb and the purity of the heart of a child are the manifestation of Christ's innocence. বলা হচ্ছে যে
একটা ভেড়া যে কিনা যার কোনো ক্ষতিকর দিক নাই আর কি, হার্মলেসনেস, অক্ষতিকর দিক, এবং একটা ছোট্ট বাচ্চার যে হৃদয়ের যে পিউরিটি, বিশুদ্ধতা, এই দুইটা দিয়ে মূলত জেসাস খ্রাইস্টের যে ইনোসেন্স সেটাকে আমাদের সামনে ম্যানিফেস্ট করা হয়েছে, উন্মোচন করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে, প্রকাশ করা হয়েছে। Thus the gentleness, meekness and mildness are the qualities of both the lamb, the child, the Christ, which link them together. বলছে এইভাবেই মূলত এখানে জেন্টেলনেস, মিকনেস এবং মাইল্ডনেস, ভদ্রতা, শান্ততা, শিষ্টতা, এই তিন কোয়ালিটিকে মূলত হচ্ছে আর দ্য কোয়ালিটিস অফ বোথ, এই তিনটা কোয়ালিটি হচ্ছে চাইল্ড, ল্যাম্ব এবং জেসাস খ্রাইস্টের ভিতরে রয়েছে, এবং এই তিনটা কোয়ালিটি এই তিনজনকে মূলত লিঙ্ক করেছে একসঙ্গে। এরপরে আমরা নেক্সটে যাই। দেখো এরপরে আসো টাইগার, এটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স থেকে মেবি। দ্য টাইগার, এখানে বানানটা চেক করো, হ্যাঁ তোমরা পরীক্ষার খাতা লিখতে গিয়ে কিন্তু এটা ভুল করো, অনেকেই ভুল করে। টাইগার টি ওয়াই দিয়ে কিন্তু শুরু, এটা যখনই তুমি টি আই দিয়ে লিখবা তখনই 1 মার্ক কেটে দেবে, ঠাস করে 1 মার্ক কেটে দেবে। তুমি এসে বলবে ফাটিয়ে লিখছি, কিন্তু দেখবা মার্কস নাই। দেখো, দ্য টাইগার ইজ ওয়ান অফ দ্য ব্ল্যাকস মোস্ট সিগনিফিক্যান্ট সিম্বলিক পোয়েমস। এই যে টাইগার যে কবিতাটা, এটা তোমাদের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর পার্ট সি এর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটা পড়ে ফেলো। এর আগে একবার কোনবার যেন আসছিল এটা, এবং এটা যদি পার্ট সি আসে তাহলে নিঃসন্দেহে এখানে সিম্বল সম্পর্কে প্রশ্ন লিখতে হবে। দেখো, দ্য টাইগার ইজ ওয়ান অফ দ্য মোস্ট, আচ্ছা, ওয়ান অফ ব্ল্যাকস মোস্ট সিগনিফিক্যান্ট সিম্বলিক পোয়েম। টাইগার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বলিক একটা কবিতা, তার যতগুলো কবিতা রয়েছে তার ভিতরে একটি। ব্ল্যাক স্পেলিং অফ টাইগার ইজ ওয়ার্থ নাথিং ফর ইট সিমস টু এমফাসাইজ দ্য সিম্বলিক কোয়ালিটি অফ দ্য অ্যানিম্যাল। এখানে এই যে টাইগারের যে স্পেলিংটা ব্ল্যাকের, এটা মূলত কোনো জটিল বা কোনো গণনার বিষয় না, মূলত এটা মূলত করা হয়েছে শুধুমাত্র সিম্বলিক কোয়ালিটিটা, এই অ্যানিমেলের যে সিম্বলিক কোয়ালিটিটা সেটাকে এমফাসাইজ করার জন্য, সেটাকে জোর দেওয়ার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য সেটার উপরে। দ্য টাইগার সিম্বলাইজেস দ্য ফিয়ার্স ফোর্সেস ইন দ্য সোল। মানুষের মনের ভেতরে যে একটা ভয়ঙ্কর রকমের শক্তি থাকে সেটাকে সিম্বলাইজ করার জন্য মূলত টাইগার শব্দটাকে ইউজ করা হয়েছে। হুইচ আর নিডেড টু ব্রেক দ্য বন্ড অফ এক্সপিরিয়েন্স, যেটা মূলত এই ভেঙে ফেলা দরকার এক্সপিরিয়েন্সের বন্ড দ্বারা। ফর সাম দ্য টাইগার উইথ দ্য ফিয়ারফুল সিমেট্রি স্ট্যান্ডস ফর দ্য পারভেসিভ ইভিল ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কেউ কেউ আবার বলে থাকেন যে টাইগারের যে ফিয়ারফুল সিমেট্রি, অর্থাৎ টাইগারের যে ভয়ঙ্কর যে শারীরিক গঠন, সেই ফ্রেজটা দিয়ে মূলত বোঝানো হয়েছে যে বর্তমান পৃথিবীতে যেই ইভিল বা বদমাশ ঠিক না, মানে খারাপ যে জিনিসগুলো রয়েছে, যেগুলো পারভেসিভ হয়ে আছে বা বিরাজমান হয়ে আছে, সেগুলোকে বোঝানো হচ্ছে। ফর আদার্স, এবং অন্যান্য আরো অনেক ক্রিটিকরা মনে করেন যে দ্য টাইগার সিম্বলাইজেস অ্যান অফুল বিউটি ইন ক্রিয়েশন। অন্যান্য আরো অনেক ক্রিটিক মনে করেন যে টাইগার মূলত এখানে সিম্বলাইজ করছে গডের যে ভয়ঙ্কর যে সৃষ্টিগুলো রয়েছে সেগুলোকে, ভয়ঙ্কর বিউটিগুলো, তার সৃষ্টির ভয়ঙ্কর বিউটিগুলোর মধ্যে একটা এটা। And for still others the tiger is a symbol of praise for the creation of the universe। এবং বর্তমানে অনেক ক্রিটিক আছে যারা মনে করে থাকেন যে টাইগার হচ্ছে একটা সিম্বল, সেটা হচ্ছে যে বর্তমানে ইউনিভার্সে যে ক্রিয়েশন রয়েছে সেই ক্রিয়েশনের প্রশংসা স্বরূপ এখানে টাইগারকে নিয়ে আসা হয়েছে। এরপর রয়েছে দ্য ফরেস্ট অফ দ্য নাইট। ফরেস্ট অফ দ্য নাইট দিয়ে কি বোঝানো হচ্ছে? ইন হুইচ দ্য টাইগার লার্কস ইন দ্য ওয়ার্ল্ড অফ এক্সপেরিয়েন্স। এখানে ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স বা আমাদের যে অভিজ্ঞতার, বা আমরা যেমন বড় হয়ে যাই, অ্যাডাল্ট হয়ে যাই, সেই সময়ের একটা অবস্থার কথাও এখানে টাইগার দিয়ে বোঝানো হচ্ছে। হোয়ার দ্য মেনি স্টেরাইল এরর কনসিল, যেখানে অনেক হচ্ছে এরর বা ভুলভ্রান্তি আমাদের লুকায়িত থাকে। দ্য পাথ অ্যান্ড দ্য ডিম অফ লাইট, মানে হচ্ছে জীবন পথে যে ভুলগুলি যেগুলো লুকিয়ে থাকে আমাদের জীবনের পথে, বা জীবনের যে ক্ষীণ যে আলো, সেই জায়গাটাতে
যে ভুলভ্রান্তিগুলো থাকে সেগুলোকে মূলত রিপ্রেজেন্ট করতেছে এই ফরেস্ট অফ দ্য নাইট, রাত্রির যে বন। রাত্রির বন তো অনেক অন্ধকার, তো সেরকম একটা অবস্থার কথা বলছে। তোমরা আমাদের তো আর এখন তো আর বন আমাদের আশেপাশে নেই, তবে আমরা যদি একটু ফিল নিতে চাই, গ্রামের বাড়িগুলোতে দেখবা রাত্রিবেলা অন্ধকার, চাঁদ নেই আকাশে, দেখবা কি অবস্থা হয়। এরপর দেখো লন্ডন যে কবিতাটা। In the poem, London symbols the oppression and tyranny are manifested through the king who is responsible for the soldiers' blood being shed, social institutions like loveless marriage and mind-forced manacles. বলছে এই যে লন্ডন কবিতাটা, এই কবিতাটা মূলত সিম্বলাইজ করছে, লন্ডন শব্দটাই মূলত সিম্বলাইজ করছে হচ্ছে অপারেশন এবং টাইরানিকে, এবং এর ভেতরে আরো ভালোভাবে ম্যানিফেস্টেড হয়েছে এই কিং নামক যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে কিং এর, সেটার মাধ্যমে। এবং কিং এখানে রেসপন্সিবল হচ্ছে সোলজারদের যে রক্তপাত ঘটছে সেটার জন্য, সোশ্যাল ইনস্টিটিউশন, বিভিন্ন সামাজিক বিভিন্ন ইনস্টিটিউশন, প্রথা যেগুলো যেমন বিয়ে রয়েছে, হ্যাঁ লাভলেস বিয়ে, অর্থাৎ ভালোবাসা নাই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা অবস্থা। এবং মাইন্ড ফোর্সড ম্যানাকেল, অর্থাৎ মন যে আমাদের বিভিন্ন শিকলের দ্বারা আটকে রয়েছে বিভিন্ন জায়গায়, সেইগুলো জোরপূর্বকভাবে সেগুলোর কথা বলা হচ্ছে। অনেক নিয়মকানুন রয়েছে না দেশের, বা বিভিন্ন কিংদের অনেক নিয়মকানুন থাকে যেগুলো আমরা পালন করতে চাই না কিন্তু পালন করতে হয় বাধ্য হয়ে। তারপরে তুমি বিয়ে করতে চাচ্ছ না একজনকে, বাট তোমাকে বিয়ে করতে হচ্ছে। তিরান নিয়ে একটু বিস্তারিত বলতেন। তিরান কোনটা? ও টাইরানি হচ্ছে তোমার অপারেশন এন্ড টাইরানি হচ্ছে মানে এটাকে নির্যাতন বলতে পারো। অপারেশন মানে দমন এবং টাইরানি মানে হচ্ছে নির্যাতন, অত্যাচার করা। আমরা এখানে তোমাকে এখান থেকে দেখাই দিই, কিংরা কি করে থাকে, অপারেশন করে না, টাইরানি করে না, নির্যাতন করে থাকে না। আমি এখান থেকে দেখাই, টাইরানি অত্যাচারী, দেখো অত্যাচার, স্বৈরশাসন, অত্যাচার, প্রজা নিপীড়ন, উৎপীড়নমূলক কাজ কারবার, ক্ষমতার নিষ্ঠুর প্রয়োগ, এগুলো এখানে বলছে ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ গভর্নমেন্ট রুল। এই যে এখানে বলেই দিচ্ছে অপ্রেসিভ এবং ক্রুয়েল, নিষ্ঠুর এবং দমনকারী সরকার অথবা সেই সরকারের নিয়ম কানুন, সেটাকে বলা হচ্ছে টাইরানি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, in the poem the poet notices awe and weariness in the faces of the Londoners instead of pleasure and joy. এখানে এই কবিতাটিতে তিনি কবি নোটিশ করেছেন যে মানুষের মনের ভেতরে, লন্ডনিয়ার যারা লন্ডন শহরের যে বাসিন্দা, তাদের মনের মধ্যে দুঃখ, কষ্ট এবং ক্লান্তি ভাব রয়েছে তাদের ফেসের উপরে। ইনস্টেড অফ প্লেজার অ্যান্ড জয়, তাদের মনের মধ্যে প্লেজার এবং আনন্দ থাকার কথা, জয় এবং আনন্দ আর কি, যেটা সেটা থাকার কথা, সেটা না থেকে এগুলো রয়েছে এখানে এই কোটেশনের ভিতরে, সেটা বলা হচ্ছে যে ইন দ্য এভরি ক্রাই অফ এভরি ম্যান, অর্থাৎ প্রত্যেকটা মানুষের চিৎকারে, প্রত্যেকটা মানুষের প্রতিটি চিৎকারে, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, প্রতিটি শিশুর ভয়ার্ত বা ভয়ের যে চিৎকার, সেই চিৎকারে, ইন এভরি ভয়েস, প্রতিটা ফিসফিসানি যে ভয়েস, মানে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না কিন্তু আমরা ফিসফিস করি না, আমরা চায়ের দোকানে আলাপ আলোচনা করি কিন্তু আমরা কি সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারি, কিং এর বিরুদ্ধে কিছু বলতে পারি? বলতে পারি না। তো সেই বলা হচ্ছে এভরি ভয়েস ইন এভরি ব্যান দ্যাট মাইন্ড ফোর্সড ম্যানাকেলস আই হিয়ার, এবং প্রতিটি নিষেধাজ্ঞা যেগুলো থেকে মনকে শিকল দ্বারা যেন জোরপূর্বক আটকে রাখা হয়েছে, সেই জায়গাগুলোতে কবি শুনতে পান, কি শুনতে পান? এই টাইরানিয়ান অপারেশনের যে বিষয়টা, সেটা তিনি দেখতে পান বা শুনতে পান। আচ্ছা, সমস্যা নেই, তুমি ভিডিওটা দেখে নিতে পারবা ইনশাআল্লাহ। লোডশেডিং তো হয় বাংলাদেশের, এটা একটা কমন ফিচার। আমার এখানেও মাঝে মাঝে লোডশেডিং হয়। আমার এই যে আইপিএস যেটা আছে, এটা হয়তো 25-30 মিনিট মানে ব্যাকআপ দেয়, কিন্তু দেখা যায় যে 2-3 বার হয়ে গেছে আমার ব্যাকআপ শেষ হয়ে গেছে, সাথে সাথে অফ হয়ে যায়। তখন আমি একটা কিনবো, আরো বড় দেখে কিনবো। আর বাসাওয়ালার এই বাসায় আইপিএস লাগানো যাবে না, ওর বাসায় একেবারে ছাদ পর্যন্ত টাইলস করা, মানে ও কোনো কিছু ফুটো করতেও দিতে গেলেও আর মনে হয় যেন কলিজায় লাগে।
যাই হোক, কয়েকদিন আগে আমার বাচ্চাটা ঘরে আটকে গিয়েছিল, সেই বলেছিল যে তুমি দরজা ভেঙে ফেলো। এটা তার একটা পজিটিভ দিক আর কি, এমনি খুব ভালো মানুষ। দেখো, the symbols that Blake uses in his poetry are rather obscure and difficult to understand. বলছে ব্লেক তার কবিতাগুলিতে যে সিম্বলগুলো ইউজ করেছেন সেগুলো হচ্ছে দুর্বোধ্য এবং ডিফিকাল্ট, বোঝার ক্ষেত্রে এটা অনেক দুর্বোধ্য এবং ডিফিকাল্ট। বাট হি ইজ অ্যাট হিজ বেস্ট ইন দ্য ইউজ অফ সিম্বলস, কিন্তু তিনি হচ্ছে বেস্ট তার সিম্বল ইউজ করার দিক থেকে। হি রিমেইনস এ সুপ্রিম এক্সাম্পল অফ সিম্বলিক আর্ট ইন অল পোয়েট্রি। তিনি মূলত, আমরা যখন সিম্বলিস্ট মানে সিম্বল লিখেছেন, সিম্বল নিয়ে কাজ করেছেন, এরকম রাইটারের যখন এক্সাম্পল দিই, এই উইলিয়াম ব্লেক হচ্ছে একটা সুপ্রিম এক্সাম্পল। অনেকগুলো রাইটারের ভেতর তাকেও আমরা ওপরের সারিতে রাখতে পারি তার এই সিম্বলিক রাইটিং এর জন্য। তো এই হচ্ছে এই প্রশ্নের আলাপ আলোচনা। তোমরা এটা সামনে লিখবা ইনশাল্লাহ, আমরা এটা পরীক্ষা নেবে। এখন ড্রামাটা তোমরা লিখছো তো, ড্রামার পরে আর কি। হ্যাঁ, সবগুলো পোয়েমই তো জানতে হবে, নাহলে লিখবা কেমনে? স্যার এখানে কোটেশন কয়টা ইউজ করতে হবে? কোটেশন যে কোনো পার্সিয়ার কোশ্চেনের মধ্যে মিনিমাম দুইটা, মিনিমাম দুইটা। ড্রামা কি শেষ? এই সবগুলোই কি আমরা পড়লাম কি? স্যার একটা আছে। কোনটা? এই সোশ্যাল পিকচারটা, তাই না? জি স্যার, রাস্তা। আচ্ছা, এটা 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 পড়বা, এটা ইম্পর্টেন্ট। এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি তোমাদেরকে একটু বলেই দেই, সেটা হচ্ছে যে এখান থেকে এই দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে এইটা ইম্পর্টেন্ট, তিনটা, এখান থেকে এই দুইটা, সরি এই দুইটা ইম্পর্টেন্ট। 3 আর 2 5, এই একটা 4টা, এই একটা মানে 5 আর 6, এই একটা 7টা, তারপরে এখান থেকে একটা 8টা। এই 8টা খুব ইম্পর্টেন্ট। এরপরে এগুলোও আসতে পারে, আমি বলছি না যেগুলো আসবে না। ক্যারেক্টার 3 ক্যারেক্টারের মধ্যে একটা তো আসতেই পারে, কিন্তু এই 8টা খুব ইম্পর্টেন্ট। এই 8টা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা, যাতে করে ওই 8টা থেকে তোমরা মানে প্রতিটা থেকে 6 মার্ক করে পাবেই। অর্থাৎ যদি 5টা আসে তাহলে 5 ছক 30, যাতে ওখান থেকে অবশ্যই পাও। আচ্ছা, আর কি কি কোশ্চেন করেছো? ড্রামা শেষ। হ্যাঁ, অ্যাপ্লিকেশন 2 পেজ লিখতে হবে। তুমি যদি চাপা চাপা করে লিখো, সেটার চাইতে ওই 2 পেজে লেখা বেশি ভালো, এবং 2 পেজে লেখা যায়। হ্যাঁ, 2 পেজে লিখবা, তবে অবশ্যই এপার ওপার না, লেফটে শুরু করে রাইটে শেষ করবা। রাইটে শেষ করে যে পরের পৃষ্ঠায় যা লিখবা এরকমটা না। পার্ট বিতে কোটেশন না দিলেও হবে, তবে কিছু আছে যেগুলোতে কোটেশন দিতে হবে। যেমন পার্ট বিতে যদি বলে যে এরকম যে হোয়াট ইজ সিম্বলিজম, এরকম একটা দিয়ে দিল, তাহলে তোমার ওখানে আর কোটেশন কি দেওয়া। বাট যদি এরকম থাকে যে হোয়াট, মানে এমন একটা প্রশ্ন আসলো যে এই পার্ট সি এতে ওটা আসতে পারতো, যদি এরকমটা আসে তখন ওখানে একটা কোটেশন দিয়ে দিলা। আচ্ছা, ভিডিওটা দেখে নিও, আমি এটা একবার বলেছি, ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই দিব, হোমওয়ার্ক দিতে হবে। হোমওয়ার্কে যে আজকের জন্য কালকের জন্য হোমওয়ার্ক এটা একটু রিল্যাক্স, সেটা হচ্ছে এই একটাই লিখো। আমি বলছি এই দুইটার মধ্যে একটা আসবেই, কপাল ভালো হলে দুইটার মধ্যে দুইটাই আসতে পারে। তো সেক্ষেত্রে এইটা লিখো, আফ্রিকান সোশ্যাল পিকচার। এখানে আফ্রিকান সোশ্যাল পিকচার হিসেবে আসতে পারে, বা কন্টেম্পোরারি সোশ্যাল পিকচারও বলতে পারে। কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক সোশ্যাল পিকচার।
নোটিশ তো খুব বেশি বড় হয় না, নোটিশ এক পেজেই হয়ে যায়। নোটিশ মেমো এগুলো খুব একটা বেশি বড় হয় না। তবে আমি তো ভুলে গেলাম যে আটটার কথা বললাম। 1 নাম্বার সিরিয়াল নাম্বার একজন জিজ্ঞাসা করতেছিলে, এই যে সোহান, শুনে নাও। 1 নাম্বার, তারপরে 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 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার 3 নাম্বার, জি স্যার। 5 নাম্বার, এরপরে 6 7, এরপরে 10, এরপরে 12 13। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। বাকিগুলো পড়বা, কারণ ওগুলো কিন্তু আবার পার্ট হচ্ছে তোমার ইয়েতে চলে আসবে, ওই শর্ট পার্ট বি তে চলে আসবে আর কি। এই যে বোল্ড করে দিয়েছি, এই তিনটা এমন হতে পারে, এই হচ্ছে তোমার 3টা থেকে এই 6টা থেকে 4টা কমন পড়ে গেছে, এমনও হতে পারে। কোনটা ভুল করেছো? স্যার এর আগের দিন 10 নাম্বার না দিয়ে মনে হয় 11 নাম্বার বলেছিলেন। না, ওই তো বললাম যে 3টা ক্যারেক্টারের ভেতরে একটা আসবে, এখানে 3টা ক্যারেক্টার দেয়া আছে, 1টা 2টা 3টা ক্যারেক্টার থেকে একটা আসবে। আর এইগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলছি, এই একটা, এই 2টা, এই একটা 3টা, এই 2টা, এই একটা, এই একটা এবং এই একটা। তাই বলে কি এই যে ট্র্যাজেডি অফ ফেথ এটা কি কম গুরুত্বপূর্ণ ভাবছো? কম গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে এগুলো হয়তো বা বেশি গুরুত্বপূর্ণ। কালকে আবার যদি জিজ্ঞাসা করো, আবার আমি এটা বাদ দিয়ে আবার এটাও বলে ফেলতে পারি। ওই জন্য বলছি যে গুরুত্বপূর্ণ সবই, 13টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হিস্ট্রির তো রিভিশন হবে। এই যে 2টা 3টা করে পড়লে তো বেশি সময় লাগবে না। এই যে এটা শেষ করে আমরা আবার রোমান্টিকে চলে যাব। রোমান্টিকে 2টা প্রশ্ন পড়াই দিলাম, 2টা প্রশ্ন আবার তোমাদেরকে হচ্ছে লিখতে দিব। পার্ট সি পারলে পার্ট বি সহজ হয়ে যায়। স্যার 10 নম্বর প্রশ্নটি দ্বারা কি বুঝিয়েছে? হাউ ডাজ রাইডার্স টু দ্য সি ক্রিয়েটস অ্যান ইউনিভার্সাল আপিল। ইউনিভার্সাল আপিল বলতে এমন একটা রাইটিং যে রাইটিংটার বাংলাদেশে পড়েও তোমার মনে হচ্ছে ওয়াও হেভি রাইটিং, সাউথ আফ্রিকা পড়ছে সেটাও বলছে ওয়াও হেভি রাইটিং, আমেরিকানরা পড়ছে তারাও বলছে বাহ দারুণ ঘটনা তো, হেভি সুন্দর তো। হ্যাঁ, তো এমন কিছু রাইটিং আছে যে রাইটিংগুলো কালের বিবর্তনে হারিয়ে যায়, যে রাইটিংগুলো আর চলে না। হ্যাঁ, বাট কিছু রাইটিং আছে, যে কিছু স্টোরি আছে যেগুলো সারা জীবন চলবে। এই যে ঘটনা এখানে যে স্টোরির কথা বলছে, এই স্টোরিটা হচ্ছে কালের বিবর্তনে মানে এটা নষ্ট হয়নি, এটা সারা জীবন ধরে চলবে, যে কোনো সংস্কৃতিতেই এটা চলবে। তো এটাকেই বলা হচ্ছে ইউনিভার্সাল আপিল, বলতে সারা বিশ্বের জনগণের কাছে এটার চাহিদা রয়েছে। ইউনিভার্সাল, ইন্টারন্যাশনাল এগুলো মানে হচ্ছে সারা বিশ্বব্যাপী, আন্তর্জাতিক। সো ইউনিভার্সাল আপিল বলতে আন্তর্জাতিকভাবে এর চাহিদা রয়েছে। হাউ দ্য রাইডার্স টু দ্য সি ক্রিয়েটস, কিভাবে রাইডার্স টু দ্য সি ক্রিয়েট করেছে আন্তর্জাতিক চাহিদা। জি স্যার, আসসালামু বুঝতে আলাইকুম স্যার। পেরেছি। মাসের শেষ হলে বিকাশে স্যার পে করবা, যে বিকাশে আগে পে করেছিলে এই যে এই নাম্বার, তাহলেই হয়ে যাবে। পে করে আমাকে জানাবা। হ্যাঁ বলো। স্যার অ্যান্টি কলোনিয়াল থিম হুম, এটা স্যার একটু বুঝতে হবে। আচ্ছা এটা কই আছে? স্যার 12 নাম্বার থেকে। আচ্ছা, অ্যান্টি কলোনিয়াল, কলোনিয়াল বলতে ধরো ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা সেটা। তোমার দেশ হচ্ছে যেমন ব্রিটিশরা আমাদের এই অঞ্চলটাতে শাসন করেছে না 200 বছর, তো ওরা কিভাবে করেছে, যে কলোনি স্থাপন করেছে। কলোনি মানে
কলোনি কলোনি মানে কি বোঝাবো, এখানে বসতি স্থাপন করেছে এবং এখান থেকে তারা আমাদের এই দেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে তারা শাসন করেছে। ঠিক এরকমই লায়ন অ্যান্ড জিএল এর ভেতরে ফ্রান্স বা এরা কি করেছে যে আফ্রিকাতে তাদের কলোনি স্থাপন করেছে এবং সেই কলোনির মাধ্যমে ওই আফ্রিকাকে বা কঙ্গো বা এই জায়গা আইভরি কোস্ট এগুলো যা কিছু আছে এলাকাগুলোকে তারা শাসন করেছে। শাসন করে সেখান থেকে বিশেষ করে খনি শ্রমিকদের, যেমন তোমরা জানো যে পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি হচ্ছে আইভরি কোস্টে, বাট আইভরি কোস্ট থেকে ওই হীরার খনিটা দখলে আছে কাদের, ফ্রান্সদের। তো এই যে তারা একটা কলোনি স্থাপন করেছে সেখানে, সেখানে তারা ওখান থেকে ওই মানুষের উপর অত্যাচার করেছে, সেখান থেকে তাদের দেশ থেকে তাদের সম্পদ নিয়ে চলে গেছে, কেউ কিছু বললে তাদেরকে মেরে ফেলেছে, গুম খুন এগুলো করেছে। সো এগুলোর এগেনস্টে যেই রাইটিংটা, যেমন এই যে জাস্টিফাই দ্য অ্যান্টি কলোনিয়াল থিম, এই যে লায়ন অ্যান্ড জিএল এর ভেতরে যে অ্যান্টি কলোনিয়াল থিম রয়েছে, অর্থাৎ উপনিবেশবাদের এগেনস্টের যে থিমটা, সেটাই হচ্ছে সেটাকে জাস্টিফাই করতে বলছে। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি না শুটিং অ্যান এলিফ্যান্ট, সেখানে ওই একই থিম, অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক এবং অ্যান্টি কলোনিয়াল থিম। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদী, তো অন্য দেশকে দখল করে নেওয়া এবং সেখানে দমনপীড়ন চালানো, এবং কলোনিয়ালিজম হচ্ছে তার ঠিক পরের অবস্থা, অর্থাৎ অন্য একটা দেশকে দখল করে সেখানে কলোনি স্থাপন করা, সেখানে বসতি স্থাপন করা। যেমন ব্রিটিশরা একটা সময় ইন্ডিয়াতে করেছে, একটা সময় তাদের ওই কি বলে ইউএসএ তেও তাদের কলোনি ছিল, উপনিবেশ ছিল। ইউএস এর কাছ থেকেই তো যে 1776 না কত সালে তারা স্বাধীনতা লাভ করেছে আমেরিকানরা। ঠিক এরকমই একটা সময় ছিল ব্রিটিশরা এবং ব্রিটিশদের আগে, তোমরা 1400 সালে 100 ইয়ার্স ওয়ার পড়েছো না হিস্ট্রিতে? 100 ইয়ার্স ওয়ারের মাধ্যমে মূলত এই ফ্রেঞ্চ যারা, তাদের গুরুত্ব কমে যায়, কারণ তারা সেই যুদ্ধে হেরে যায়। হেরে যাওয়ার পরে ইংলিশ চ্যানেলের অধিকার তারা হারিয়ে ফেলে। তারপরে সারা বিশ্বে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ব্যাপক দাপট ছিল, তারপর থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দাপট। বর্তমানে এখন আবার আমেরিকান ইংলিশের দাপট, কারণ যে যখন পাওয়ারে তাই তখন মানে রাজা, সারা বিশ্বের রাজা আর কি। ব্যাপারটা এরকম হয়েছে এবং ধীরে ধীরে আগামী 100-200 বছরে দেখবা ইসরায়েল, হিব্রু ভাষা আবার দেখবা হয়ে যাচ্ছে, ইসরায়েল পাওয়ারে চলে আসবে, বা কিয়ামতের আগে ইসরায়েল পাওয়ারে থাকবে। ঠিক এই বিষয়টা এরকম যে যখন আমি এখন যেমন এখনকার যুগে আর এই উপনিবেশ বা কলোনিয়ালিজম আর প্রতিষ্ঠা করে না। আমেরিকা কি কলোনিয়ালিজম আর করে? আমেরিকা কি করে? মিলিটারি বেজ করে। যেমন তোমরা কাতারে আমেরিকার মিলিটারি বেজ আছে, কুয়েতে আমেরিকার মিলিটারি বেজ আছে, সৌদি আরবে আমেরিকান হচ্ছে মিলিটারি বেজ আছে। বাংলাদেশে তারা সেন্ট মার্টিন নিতে চায়, সেন্ট মার্টিনে তাদের আমেরিকান মানে এয়ার বেস তারা করতে চায়। আগে ছিল হচ্ছে কলোনি, ওখানে গিয়ে ওখানে সৈন্যবাহিনী সেনাবাহিনী নিয়ে তারা অবস্থান করে তারা করতো। আর এখন করে একেবারে মনে করো কোনো আর ওদের ফ্যামিলি নিয়ে আসা বা এরকম কিছু নিয়ে আসে না, সরাসরি সেনাবাহিনী, কারণ কয়েক ঘন্টার দূরত্বে আমেরিকা টু আরেকটা জায়গায় বা ফ্রান্স টু আরেকটা জায়গায়। তো এর জন্য এখন কলোনি করতে হয় না, এখন জাস্ট এয়ার বেস তৈরি করে মানুষ। আচ্ছা 10 তারিখের মধ্যেই যে পে করতে হবে ব্যাপারটা এটা না। 10 তারিখের মধ্যে এই জন্য গুরুত্ব দিয়েছি যে তাতে তোমরা একটু গুরুত্ব দাও। অনেকেই যেমন মাসের 20 তারিখে যে বলছে স্যার আমি ভুলে গেছি, তো ভুলে যাতে না দাও সেজন্য 10 তারিখের কথা। আমি এত প্রেসার তো দিচ্ছি না কাউরে। স্যার এটাই ভালো ছিল, 510 টাকা। আর এটা হচ্ছে, এটা কি আছে যে পেমেন্ট লেট হলে কি গ্রুপ থেকে রিমুভ মাঝে মাঝে, মানে কোনোদিনই করা হয় না, তবে আমার একজন ফ্রেন্ড হেল্প করতো আমাকে, এখন করছে না। তো ওর আমি এমনি একদিন কথায় কথা বলেছিলাম কোনো একটা ইয়েতে যে ওই প্রতি মাসে নির্দিষ্ট সময় পে না করলে গ্রুপ থেকে আউট করে দেব। তো ও এটা শুনেই মনে করো প্রথম মাসেই কয়েকজনের আউট করে দিয়েছে। তো এটা তারপর থেকে আমি অবশ্য আর দেই না। তোমার 1 মাসে সমস্যা হলে আরেক মাসে দিবা, আরেক মাসে সমস্যা হলে আরেক মাসে দিবা। যদি খুবই সমস্যা হয়, দিতেই না পারো, ফ্যামিলির অবস্থা খারাপ এই সেই, তাহলে দিবা না, সমস্যা কি, দোয়া করবা আমার জন্য। আমি খুব অসুখে থাকি, অসুখ আমার ভেতরে প্রচুর। হ্যাঁ, কলোনিয়ালিজমের মানে হচ্ছে উড়ে বসে জুড়ে বসা। আচ্ছা বলছিল 510 টাকা ভালো ছিল তো। 510 টাকায়
আমারও ইচ্ছা ছিল যে 510 টাকায় সার্ভিস নেই, কিন্তু 510 টাকায় ইয়েটা এক্সপিরিয়েন্সটা ভালো না। এক্সপিরিয়েন্সটা ভালো না এই জন্য যে তখন তোমাদের অংশগ্রহণটা কম। কারণ এবার দেখো 510 টাকায় আমি প্রায় 2 বছরে মোটামুটি তাও 200টা ক্লাস নিচ্ছি। 510 টাকায় কি 200টা ক্লাস, আবার আমি প্রতিদিন যে সময়টা ইনভেস্ট করছি, তোমরা হয়তো খেয়াল করে দেখবা যে তোমাদের যখন আমি এখানে ইন্সপিরেশনের একটা ব্যাপার, প্রতিদিন 1 ঘন্টা টাইম দিচ্ছি, মানে 1 ঘন্টাও নয়, এর বাইরেও আমাকে কিছুটা সময় পড়তে হয়, দেখতে হয়, কিছু ওয়ার্ড মিনিং চেক করতে হয়। আবার এইটা যদি প্রতি মাসে না নেই, একবার করে যদি নিতাম, যদি 1000 বলতাম তাহলে বেশি হয়ে যেত। 510 টাকা হওয়ার কারণে অনেকের জন্য বেশি। আবার তোমরা যদি প্রতি মাসে টিচারের কাছে গিয়ে পড়ো, তাহলে যেটা হবে যে টিচারকে 500 টাকা দিতে হবে প্রতি মাসে, তোমাকে যাতায়াত খরচ, তোমার টাইম, সব কিছুই আছে। আর এইখানটাতে এই হচ্ছে সমস্যাটা নেই। 1 মাস হয়ে গেলেই দিবা, 1 মাস হয়ে গেলেই দিবা। এখন কি তোমার হয়তো কিছু সমস্যা থাকলে তুমি হয়তো 2 দিন আগে আর পরে দিলা, এই যদি খুব সমস্যা থাকে 2 মাসের একবারে দিলা। আমার দিক থেকে চাপাচাপি নেই, বাকি সবকিছু তোমাদের হাতে, পেমেন্টের ব্যাপারে আর কি। হুম। লিটারেচারের যে ব্রড কোশ্চেন গুলোর জন্য যে অ্যান্সার গুলো দিচ্ছেন ওগুলা পড়লে কি হবে? গ্রুপে যে হ্যান্ড নোট গুলো আছে, জি স্যার। ওগুলো পড়লেই হয়ে যাবে আর কি, এর বাইরে তো না। আর যারা লিখেছে তারাও তো অনেকগুলো তো প্রশ্নের সাথে মিলে না। কোনগুলো মিলে না? কিছু জিনিস আছে একবারে হুবহু মিলবে না, ওগুলো ঘুরিয়ে লিখতে হয়। কিছু জিনিস আছে ঘুরিয়ে লিখতে হয়। হ্যাঁ, ফার্স্ট টাইমে অনেক অনলাইনে ভরসা করবে না, এটা এটা স্বাভাবিক, এটা আমি জানি। এটা আমি জানি। যেমন তুমি একটা জিনিস চিন্তা করো যে ইংলিশ লিটারেচার নিয়ে বাংলাদেশের প্রসিদ্ধ হচ্ছে যেটা, সেটা হচ্ছে 10 মিনিট স্কুল। তোমরা জানো সবাই, আমরাও জানি। 10 মিনিট স্কুলকেও আমি ফলো করি, আইমান সাদিকের অনেক কিছুই আমার ভালো লাগে। তো আচ্ছা, 1 মিনিট পর কেটে যাবে এবং ক্লাস কিন্তু শেষ, সে তাহলেই। তো তারাও কিন্তু ইংলিশ লিটারেচার নিয়ে করে না, কারণ এটা একটা আলাদা প্যারা আছে, এটার আলাদা একটা আছে। এবং আমি করছি, আমি সর্বপ্রথম এটা এইভাবে ইংলিশ লিটারেচারকে এভাবে ক্লাস নেওয়া শুরু করেছি। পরবর্তীতে এখন আরো অনেকেই করছে, তবে আমিও আবার এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবো, কারণ আমাকে তো আপ টু ডেট থাকতে হবে। আমাকে ফলো করুক মানুষ, আমি কাউকে ফলো করবো না, এরকম একটা স্ট্র্যাটেজি, কারণ যেহেতু আমি শুরুতে শুরু করেছি। যাই হোক, ইনশাল্লাহ বেটারটা দেওয়ার চেষ্টা করব, সামনে আরো ভালোভাবে সবকিছু দেওয়ার। তোমরা থার্ড ইয়ারে উঠলেই মোটামুটি আমি বেশ কিছু 100% দিতে পারবো না, থার্ড ইয়ারে অনেকগুলো সাবজেক্ট। তবে এবার ফার্স্ট ইয়ারকে আমি 100% নোট দিব, তারপরে সেকেন্ড ইয়ারকে অনেকগুলি নোট দেওয়ার চেষ্টা করব। এবার যারা নিউ সেকেন্ড ইয়ার, তোমরা যদি তখন থার্ড ইয়ারে উঠবে, তখন তোমরা কিছু নোট পাতি পাবা, যেগুলো হয়তো 100% দিব না, বাট কিছুটা দিব। তো ঠিক আছে, তোমাদের এই যে লাইনটা কেটে গেছে, তোমাদের ক্লাসটা এ পর্যন্তই আজকে। আমরা নেক্সট দিন আবার কথা বলবো। আর হোমওয়ার্ক আগামীকালকের জন্য এই একটাই, ডিসক্রাইব দ্য আফ্রিকান সোশ্যাল পিকচার, এবং আগামীকালে গিয়ে আবার হয়তো বেশি করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই, আমরা নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।